প্রধানমন্ত্রী খুব ইচ্ছা উনি স্বাস্থ্য খাতটাকে একটা ভালো জায়গায় নেবেন। দেখেন এই যে ইন্ডিয়াতে কিন্তু ম্যাক্স হসপিটাল, অ্যাপোলো এরা সব কিন্তু ব্যবসায়িক অর্গানাইজেশন, কিন্তু গভর্নমেন্টে তাদের প্রতি একটা সবসময় একটা আদর ভালোবাসা, বাইরে থেকে রুগীটা যাতে আসে। জুলাই পর্যন্ত ধরুন আরও হাজারখানিক বাচ্চা মরে যাবে, তখন আমাদের হেলথ মিনিস্টার তো ভালো, কিন্তু উনি তো স্বাস্থ্যের জিনিসগুলো জানে না। প্রথম তো যে স্বাস্থ্যখাত তো আমরা জানি যে প্রতি বছর $5 বিলিয়ন বাইরে যায়, তার রুগীদের মধ্যে একটা তো অসন্তুষ্টি আছে যে পুরো চিকিৎসা পায় না। তো আমাদের এই স্বাস্থ্যখাতটাকে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আইটির মতো চিন্তা করা উচিত। হ্যাঁ, একটা কাপড় দুইটা জায়গায় একটা পরা যায়, কিন্তু যার মিজেলস হবে বা একটা হার্ট অ্যাটাক হবে তার কিন্তু চিকিৎসাটা দরকার। তো প্রথমে আমি যদি বলি যে আমাদের কর্পোরেট ট্যাক্সটা যেমন গার্মেন্টসের 10%, তারপর বিশেষ বিশেষ জায়গায় 20%, কিন্তু আমাদের এটা প্রায় 27 বা 27.5 কর্পোরেট ট্যাক্সটা। তো ওইটাকে যদি 10 বা 20% আনা যেত স্বাস্থ্য খাতে, তাহলে তো একটা ভালো নতুন বিনিয়োগও হতো। এটা নাম্বার 1। নাম্বার 2টা হলো কি, গত বছর একটা কাজ ভালো করেছে যে এই মূলধন যে মেশিনপত্র ওগুলোতে 1 থেকে 3% ট্যাক্স আসবে। এটা করলো কি 50 বেডের উপরের হাসপাতালগুলোর, কিন্তু প্রাইমারি কেয়ার, তারপর ডায়াগনস্টিক্স, তারপর মিড লেভেল হসপিটালগুলো এগুলোতে কিন্তু আগের মতোই 37-40% আছে। তো এটাকেও কিন্তু এদের পরিমাণে কিন্তু বেশি, 15-16 হাজার ছোটো ক্লিনিক, আর বড় হয়তো 200 হবে। তো এটাও মূলধনী যন্ত্রপাতির উপরে ট্যাক্সটা 1 থেকে 3% যেটা 50 বেডের উপরে করেছে এটা করা উচিত। নাম্বার 2। নাম্বার 3 হলো কি, আমরা যেমন একটা সিটি স্ক্যান আনি, হয়তো 1 থেকে 3% যায়, কিন্তু যখন ওর টিউবটা নষ্ট হয় তখন টিউবে 40% ট্যাক্স দিতে হয়। তো একটা টিউবের দাম আমাদের 50 লাখ টাকাও পড়ে। এখন আমরা 3 বছর কিন্তু রুগীর সঙ্গে কাজ করে আমরা 50 লাখ টাকা আয় করতে পারি না। হয়তো 30 লাখ টাকা দিয়ে কিনে 15 লাখ টাকা যখন ট্যাক্স হয় 45 লাখ টাকা, তখন মেশিনটা পড়ে থাকে। তো স্পেয়ার পার্টস প্লাস এটা পরবর্তী যে জিনিসগুলো এগুলোতে কিন্তু ট্যাক্সটা আমাদের 3 থেকে 5% করে দেওয়া উচিত। নাম্বার 3। নাম্বার 4 হলো কি, আমাদের এআইটি দিতে হয় প্রায় 5%-এর মতো, যদিও পরে ফেরত পাওয়া যায়, কিন্তু এটা পেতে পেতে বছরের পর বছর লাগে। স্বাস্থ্য খাতের এআইটিটাকে অফ করে দেওয়া উচিত। আচ্ছা, এরপরে যদি আমরা ধরি যে আমাদের রিএজেন্টস, কিটস, কেমিক্যালস এগুলোতে ভ্যাট, এআইটি, ট্যাক্স এগুলো নিয়ে প্রায় 37%-এর মতো যায়। তো ন্যাচারালি আমরা তো বারবার একই কথা বলি যে স্বাস্থ্য খাতটা খুব দরকারি, গভর্নমেন্ট কিন্তু পারতেছে না। এই দেখেন মিজেলসের অবস্থা দেখেন, শয়ে হসপিটাল বন্ধ, ডাক্তাররা মার খাচ্ছে, একটা কিন্তু ভীষণ ঝামেলা চলতেছে স্বাস্থ্য খাতে। তো এইখানে আমাদের ধরেন রিএজেন্ট, কেমিক্যাল কিটসে কয় পয়সার গভর্নমেন্ট পায়, হয়তো বছরে 300 কোটি টাকা পায়, 350 কোটি টাকা পায়। এটা যদি 10% করে দিতে পারতো আমাদের জন্য ভালো হয়। আর ফার্মাসিউটিক্যালসে তো আপনারা জানেন যে আমাদের দেশের ওষুধ কিন্তু আসলে ভালো, এবং আমাদের ইম্পোর্ট কিন্তু মাত্র 2%। তো ওইখানে ছোট্ট ছোট্ট কিছু অ্যানোমেলিজ আছে, যেমন আমরা ওষুধের উপর যে রঙটা করি, অন্য জায়গায় 3%, কিন্তু রঙের বেলায় এটা 20% ধরে এয়ারপোর্টে, আবার শিপে ধরে না। আমাদের সব রং কিন্তু এয়ারপোর্ট দিয়ে আসে, এটা ওরা নর্মাল রঙের মতো ধরে। আপনি স্পেসিফিক এটা বলে দিয়েন, এই কোটিংটা শিপে যেভাবে আসে এভাবে যদি আমাদের এয়ারপোর্টেও দেয়, তাইলে কিন্তু আমাদের জন্য অনেক সাশ্রয় হয়। আর আরেকটা হলো কি, ক্যাপসুল সেল, ক্যাপসুলটা আছে না, ক্যাপসুলের উপরে যে কাভারটা থাকে, কাভারটা একটা জিলাটিন ক্যাপসুল আছে, আরেকটা হলো ভেজিটেবল ক্যাপসুল। এখন জিলাটিন ক্যাপসুলটা লোকালি তৈরি হয় বলে এটার উপর ট্যাক্স আছে, যাতে বাইরে থেকে আনতে না পারে। কিন্তু আমরা এখন ভেজিটেবল ক্যাপসুল আনি, এটা অনেক ভালো, নরম, রুগীদের খেতে ভালো হয়, কিন্তু ওইটা জিলাটিনের মতো এখানে 20-30% ট্যাক্স ওরা ধরে বসছে। স্পেসিফিক এই দুইটা কথা যদি বলে দেন ভালো হয়। আর এরপরে আমি বলবো যে ধরেন আমাদের তো 42,000 কোটি টাকা গত বছর স্বাস্থ্য খাতে বাজেট ছিল, তো এটার কিন্তু 70%ই মিসইউজ হয়। আমি কখনো বলবো না যে 42,000 কোটিকে আপনার 1 কোটি টাকা
1,00,000 কোটি করেন, বা আমাদের জিডিপির 0.74%, এটাকে আপনি 5% করেন, কিন্তু আমাদের অপচয়টা কমাইতে হবে। এই কয়েকটা কথাতে যদি ওনারা খুব স্পেসিফিক কাজগুলো করে দেয়, তাহলে আমার মনে হয় যে আমরা স্বাস্থ্য খাতে আগে যেতে পারব। এটা তো ওনাদের আসলে পলিসি। অর্থ দেখেন, স্বাস্থ্য খাতটাই কিন্তু এই দেখেন গত 2 বছর কিন্তু ইন্ডিয়া কোনো ভিসা নাই। তারপর কোভিডের পর দেখেন কয়টা লোক মারা গেছে। বরঞ্চ কোভিডের সময় 20,000 কোটি টাকার ভ্যাকসিন গভর্নমেন্ট কিনেছে, যেটা আমাদের দেশে তৈরি করা সম্ভব ছিল। স্বাস্থ্য খাতটা তো আমার মনে হয় এখন একদম প্রাইমারি। যে আপনি ধরেন সিঙ্গাপুর যাবেন, 50 লাখ টাকা যে হার্টের খরচটা, আমাদের এখানে আপনি 2 লাখ টাকা করে ফেলতেছেন। তারপর আমরা কিছু জিনিস তৈরি করতে এখনও পারি না, যেমন স্ট্যান্ডটা পারি না, রিএজেন্টগুলো আমরা ইম্পোর্ট করি। এগুলো তো গভর্নমেন্টে একটু প্রণোদনা দিলে কিন্তু 8 থেকে 10,000 কোটি টাকার জিনিস আমরা লোকালি তৈরি করতে পারবো। এবং এগুলোতে কিন্তু এই ডিজিডিএর যে পারমিশনগুলো, এগুলো তো অনেক সময় নেয় ওরা। এই জায়গাগুলো আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি আরও মনোযোগ দেয়, আমাদের স্বাস্থ্য খাতটা আগের থেকে ভালো হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি। এটা কিন্তু এনজিওর সঙ্গে করলে হবে না, কারণ এনজিওরা কিন্তু ওরা সব জায়গার থেকেই টাকা পয়সা নিয়ে নেয়। ওরা পলিসিতেও নেয়, ওরা কাজ কিন্তু আমাদের মতো করে না। আমাদের ধরেন 1,70,000 বেড, গভর্নমেন্টের যেখানে মাত্র 1,00,000 বেড, এর মধ্যে 40,000 বেড আমাদের খালি থাকে। তো এটা কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করেছিলাম যে আপনারা এই 40,000 বেড ভাড়া নিয়ে নেন। হ্যাঁ, তাইলে আপনি একটা ক্যাপেক্স ধরেন 40,000 বেড করতে কিন্তু পার বেড 2 কোটি টাকা খরচ হয়, মানে 80,000 কোটি টাকার আপনি জিনিসপত্র একদিনে পেয়ে গেলেন। আপনি সরকারি ধরেন একটা যদি অ্যাপেন্ডিসাইটিস 22,000 টাকা খরচ হয়, আপনি এদেরকে 14,000 টাকা দেন। এটা হয়তো চাঁপাইনবাবগঞ্জে 5,000 হবে, ঢাকায় আমাদের হসপিটালে হয়তো 30,000 টাকা হবে। এটা কিন্তু একটা সুন্দর পলিসি আমরা করছি। গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আপনি তো জানেন যে প্রাইভেট কিন্তু 66% সার্ভিস দেয়, গভর্নমেন্ট হেলথ কেয়ার 34% সার্ভিস দেয়। এখন গভর্নমেন্টের যে 34%, এখানেও তো অনেক গ্যাপ। আপনি মিজেলসে কীভাবে মানুষ মারা যাচ্ছে দেখতেছেন, বাচ্চারা জায়গা পাচ্ছে না, ভ্যাকসিন কিনা হচ্ছে না। তো এই জায়গাতে আমাদের যে 18,000 ক্লিনিক এবং হসপিটাল আছে, এদেরকে যদি সরকার নিয়ে নেয় এবং ওই যে বাজেটের 42,000 কোটি টাকার যদি 12,000 কোটি টাকা যদি প্রাইভেট থেকে ওনারা সার্ভিসগুলো কিনে নেয়, তাহলে কিন্তু সরকারের 3-4 লক্ষ কোটি টাকার হসপিটাল করার দরকার নেই। আপনি তো দেখেন যে হাসপাতাল পড়ে আছে, এখন 17টা মেডিকেল কলেজ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে, কিন্তু ভিতরে জিনিস নাই দেখে শুরু করতে পারে নাই। এগুলো কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেতে পারে যে হ্যাঁ, আপনি মেশিনপত্র নিয়ে আসেন, আপনি লোক নিয়োগ দেন, সরকারি বাজেটের উপরে যেটা খরচ হবে এটা আপনি সরকারের সঙ্গে শেয়ার করেন, কিন্তু রুগী যে বেনিফিটটা পাচ্ছে 2 টাকা টিকিট ওইটা দেন। আপনি হয়তো 20% একটা পেইং বেড করে ফেলেন, 20% সন্ধ্যার পরে আপনি রুগীর থেকে 500 টাকা নেন। ইনভেস্টিগেশনগুলো যেমন রাত্রে আপনি দেখেন ঢাকা মেডিকেল কলেজে আপনি যান, 2/3 ইনভেস্টিগেশন বাইরের থেকে হয়। কেন হবে বাইরের থেকে? ওখানে ঠিক আছে, আপনি যদি 2/3 হয় এটা মেপে নেন, মেপে আপনি একটা বাইরের 3টা কোম্পানিকে দেন, ওরা হাফ প্রাইসে করে দিবে। এটা কিন্তু পলিসিগত ব্যাপার। এবং আমি বলবো কি, আপনি যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা উঠিয়েছেন, এটা সরকারের বেঁচে যাওয়ার সব থেকে বড় পথ। ইন্ডিয়ায় কিন্তু আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতে ওরা 5 কোটি ফ্যামিলির 20 কোটি লোককে 3 ভাগের 1 ভাগ পয়সা সার্ভিস দিচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন থেকে। ওদের এখন আলাদা মিনিস্ট্রিও হয়ে গেছে। টার্কিতে একই অবস্থা, ভেনিজুয়েলাতে একই অবস্থা। মানে খুব বেশি কথা বললে তো আসলে এগুলো খুব কমপ্লেক্স হয়ে যাবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমাদের ডাকুক, আমরা এটা ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করতে চাই। এটা কিন্তু এনজিও দিয়ে হবে না। হ্যাঁ, এনজিও তার এডুকেশন দিবে, তাদেরকে অ্যাওয়ারনেস করবে, মাদক বিরোধী কথা বলবে, মিজেলসের ভ্যাকসিন নিতে বলবে, কিন্তু আমরা তো আসলে প্র্যাকটিক্যালি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করতেছি, স্ট্যান্টিং করতেছি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতেছি। আমাদের কিন্তু 1/3 ক্ষমতা এখনও আমাদের ব্যবহার করতে পারি না। আমাদের যা ক্যাপাসিটি 2/3 আমরা সবসময় ব্যবহার করি, 1/3 পড়ে থাকে। ধরুন আমাদের ল্যাবের 20টা এমআরআই মেশিন আছে, যেগুলি আমরা 800 এমআরআই করতে পারি, আমরা করি 500। এই 300 কিন্তু আমরা হাফ প্রাইসে গভর্নমেন্ট থেকে করে দিতে পারি। এবং গভর্নমেন্টের যে প্রাইসিং, এগুলো কিন্তু অনেক হাই পড়ে, কারণ ওদের মেশিন বেশি দামে কিনে, ওদের লোক নিয়োগ বেশি হয়, ওদের কর্ম সময় কম থাকে, এবং ওদের যে মেনটেন্যান্স খরচও আমাদের থেকে প্রায় 10 থেকে 20 গুণ হয়। তো আপনি খুব ভালো একটা কথা বলছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা স্বাস্থ্যের একমাত্র বের হওয়ার পথ।
হ্যাঁ, এবং এখানে কিন্তু মানুষের স্বার্থ কিন্তু নষ্ট হবে না, কেন জানেন? ধরুন গভর্নমেন্ট হয়তো প্ল্যান ছিল যে এইখানে ওনারা 70% ফ্রি করবে, 30% পেমেন্টে করবে, ওই মডেলেই কিন্তু সার্ভিসটা দেওয়া যাবে। এই কমপ্লেক্স কেস কিন্তু বাইরে অত বেশি কিন্তু যায় না। কথার কথা বছরে 1 লাখ পেশেন্ট গেল, তো এই 1 লাখ পেশেন্টের মধ্যে ধরেন 80,000-এ কিন্তু আউটডোর পেশেন্ট। তো এগুলো তো আমাদের তো ভালো ভালো ডাক্তার আছেই, আর আমাদের কিন্তু বেড সবসময় 25% খালি থাকে, এটা সারা পৃথিবীতেই। তো এখন আমাদের কি হলো, ধরেন এই খালিটা তো 5%, তো 20% এক্সট্রা পেশেন্টে, এবং ধরেন এদের কিউ আছে। তারপর ইমার্জেন্সি সার্ভিসটা আমরা আরও ভালো করেছি, আমরা আরও বেশি মনোযোগী হয়েছি। তারপর ধরেন আগে মেশিনপত্র যা ছিল রাতারাতি আমরা হয়তো 20টা ভেন্টিলেটর ছিল, আরও 30টা নিয়ে এসেছি। তো আমাদের সার্ভিসও ধরেন আমরা কিন্তু ইমপ্রুভ করেছি, নতুন ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু কোনো রুগী আমরা ফেরত দিই নাই। তো এইভাবে আপনি দেখেন যে এখনও এই যে চায়নাতে রুগী যায়, একটা রুগী যায় দেখবেন যে গভর্নমেন্ট কী করলো, ওদেরকে একদম প্লেন দিয়ে ফুলের মালা দিয়ে, অর্থাৎ আমাদেরকে দেখেন ওইরকম সাপোর্ট কিন্তু আমাদের নাই। যে আমরা হসপিটাল ডায়াগনস্টিক আমরা চাচ্ছিলাম, আমাদের 18টা লাইসেন্স লাগে, যে একটা ছাদের নিচে আমাদের দেন এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির মতো। তো ওরকম আমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে। চায়না বাংলাদেশের কখনো অল্টারনেট হইতে পারে না, এবং চায়নার চিকিৎসা আমাদের 20 থেকে 30 গুণ বেশি। এবং ভাষার যে সমস্যা, এটা তো কোনোভাবেই কাভার করতে, বিদেশে আপনি যাবেন, আমাদের ব্যবহার খারাপ হতে পারে, এটা কিছু কমপ্লেন আছে, ডাক্তার একটু সময় কম দেয়, কিন্তু ম্যাসিভ চিকিৎসা খারাপ এটা কিন্তু দেখেন। এই যে শরীয়তপুরে একটা ঘটনা ঘটলো, 100 বেডে 450 রুগী, কার্ডিয়াক অ্যাটাক যখন হয় তখন কিন্তু 25% পেশেন্ট 1 মিনিটের মধ্যে মারা যায়, বাকি 25% পেশেন্ট 2 ঘন্টার মধ্যে মারা যায়। যারা মারা যায় বাকি 25% 72 আওয়ার্সের মধ্যে মারা যায়। আপনি দেখেন কোনো কার্ডিয়াক হার্ট অ্যাটাক হলে ডাক্তাররা বলে যে এখনও বলা যাচ্ছে না, 3 দিন থাকার পরে এরপর বাড়িতে ছাড়ে। এই পেশেন্টও কিন্তু ওয়েট করতেছিল নিচে, তাকে প্রাইমারি চিকিৎসা দিয়ে নিচে রাখা হয়েছে, এবং 2.5 ঘন্টা পরে মারা গেছে। তো ওই জায়গাগুলো তো গভর্নমেন্ট আসলে আমাদের জন্য আগে আসতে হবে। হ্যাঁ, প্রাইভেট সেক্টর কিন্তু অন্যান্য, যেমন এডুকেশানে ধরেন 50 লাখ ছেলে মেয়ে পড়ে হলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তার প্রাইভেটে পড়ে 5 লাখ। এখানে কিন্তু একদম উল্টা, আমরা 2/3 সার্ভিস দিচ্ছি, এবং এগুলো কিন্তু সাকসেসফুলি দিচ্ছে। দেখেন এই যে ট্রান্সপ্ল্যান্টের কথা আপনি বলেন, যে 10 বছর আগে ট্রান্সপ্ল্যান্ট নিয়ে মিডিয়াতে এত নেগেটিভ লেখা হলো যে আমরা সব বন্ধ করে দিলাম। এখন বছরে প্রায় 200 লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং 1200 কিডনি ট্রান্সপ্ল্যান্ট বাইরে যায়। এগুলো সরকার আমাদেরকে ডেকে কিন্তু কথাবার্তা বললে, আমাদেরকে অভয় দিলে, আপনারা মিডিয়া সবাই আসলে আমরা কিন্তু এগুলো আবার শুরু করতে পারি। দেখেন ইন্ডিয়াতে কিন্তু ম্যাক্স হসপিটাল, অ্যাপোলো, এরা সব কিন্তু ব্যবসায়িক অর্গানাইজেশান, কিন্তু গভর্নমেন্টে তাদের প্রতি একটা সবসময় একটা আদর ভালোবাসা, বাইরে থেকে রুগীটা যাতে আসে। দেখেন এই যে আমাদের প্রেসিডেন্ট, উনি যুক্তরাজ্যে গেলেন একটা এনজিওপ্লাস্টি করতে, আমরা তো এনজিওপ্লাস্টি করতে পারি। এটা কিন্তু 20 বছর আগে সমস্ত মন্ত্রী, আমাদের এখানে কিন্তু ইয়াজউদ্দিন সাহেব বড় বড় চিকিৎসা নিতেন, তারপর প্রফেসর বি চৌধুরী, উনি বড় বড় চিকিৎসা নিতেন। কিন্তু গত 10 থেকে 15 বছর একটা মানে আপনি হুজুকি বলেন, এই বলেন যে খুব মানে বড় ঘটা করে বাইরে যায়। এটাও আমার মনে হয় যে দেশে আমাদের এটা মানে উচিত না। আমাদের না, আমি এটা আগেও বলার চেষ্টা করি, আমাদের কোনো বাজেট নাই। দেখেন আপনি বিদেশে যাবেন, বাজেট আছে, আপনি এই ঈদ করবেন, একটা ছোট একটা কোরবানির বাজেট আছে, কিন্তু আজকে এখন যদি আপনি এখানে পড়ে যান, আপনার একটা স্ট্যান্ড করার জন্য কিন্তু 10 টাকা আপনার পকেটে থাকে না। আমাদের একটা ম্যাসিভ একটা বড় ন্যাশনাল ক্যাম্পেইনিং করতে হবে, যে আপনি যেদিন কাজ শুরু করবেন আপনার বেতনের 1% আপনি স্বাস্থ্যের জন্য একটা ফিক্সড ডিপোজিট করেন। ধরুন আপনি তো প্রায় 10-15 বছর কাজ করেছেন, আপনার কিন্তু এখন যদি 1% রাখতেন, আপনার হাতে 1,05,000 টাকা থাকতো, কিন্তু আপনার কাছে একটা টাকাও নাই। এই যে আউট অফ পকেট আমরা বলি, যেমন ইন্স্যুরেন্স আসতে পারে, কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আমেরিকায় ফেল করছে। এবং আপনি তো জানেন যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের সিইওকে গুলি করে মেরে ফেলছে, যে ও ছেলের মাকে চিকিৎসার সময় তাকে চিকিৎসাটা দেয় নাই। ইন্স্যুরেন্স কিন্তু একটা মানে
দুর্নীতির আখড়া। আমি নিজে দেখেছি যে ভ্যান্টোলিন ইনহেলার আমাদের দেশে আমরা 200 টাকা বিক্রি করি, এটা আমেরিকাতে বিক্রি হয় $30, 4,000 টাকা। ইন্স্যুরেন্স কোম্পানি সব আটকে রাখছে। তো ইন্স্যুরেন্স কোনো সলিউশন না, বরং আমরা সবাই মিলে একটা ন্যাশনাল ক্যাম্পেইনিং করতে হবে যে আপনারা যেদিন থেকে ইনকাম শুরু করবেন বেতনের 1 থেকে 3% একটা ফিক্সড ডিপোজিট করেন আপনার স্বাস্থ্যের বাজেট হিসাবে। ধরুন আপনি বিয়ে করলেন, আপনি একটা বাচ্চা হবে, একটা নর্মাল ডেলিভারি হোক, সিজারিয়ান হোক, আপনার 50,000 টাকা লাগবে। এই টাকাটা কিন্তু আপনার পকেটে নাই। আপনি সবসময় একদম টায় বাঙালিরা কিন্তু একদম টায় চলে, ঠিক কিনা বলেন? একদম কিন্তু টায় কিন্তু আপনার কোরবানির জন্য কিন্তু আপনার 25,000 টাকা আছে। আপনি ডিসেম্বরে হয়তো একটু কক্সবাজার যাবেন, আপনার কিন্তু 30,000 টাকা আপনার কাছে আছে, কিন্তু হেলথের কোনো টাকা নাই। ওইটা রাখতে হবে। আর হেলথ কিন্তু সারা পৃথিবীতেই প্রাইভেট সেক্টর কিন্তু দামি, মানে কস্টলি। একটা এমআরআই মেশিন 30 কোটি টাকা, একটা লিনেক মেশিন যেটা ক্যান্সারের রেডিয়েশন দিতে হয় 50 কোটি টাকা, একটা হাসপাতাল করতে 300 থেকে 500 কোটি টাকা লাগে। আর এদিকে দেখেন গভর্নমেন্ট তো আমাদের কোনো কিছু দেয় না, কিন্তু আমাদের 14% ইন্টারেস্ট। ট্রাস্ট সেক্টর বলে কোনো কথা নাই। তার জন্য একটা হাসপাতালের টাকা আমি ব্যাংক থেকে নিলে আমাকে 5 বছরের মধ্যে দিতে হয়, কিন্তু 5 বছরের মধ্যে হাসপাতাল প্রফিটই করে না লং টার্ম। এগুলো কিন্তু একটা ভাবার বিষয়। আমাদের হেলথ সেক্টরটা কিন্তু অনেক বড়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু এই ঝামেলাগুলো কেটে অলরেডি মানে কাটিয়ে ফেলেছে। ওদের এখন আমাদের দেশের মধ্যে এত ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু পৃথিবীর অনেক দেশেই নাই। এখন সময় হলো এই হেলথ ইন্ডাস্ট্রির দিকে চোখ দেওয়া। আমরা যেটা করি কি, আমরা প্রথম থেকে কিন্তু ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই করি, আর খরচটা আমরা ধরেন মধ্যবিত্তের জন্য রেখে আমরা চিন্তা করি কি মাস স্কেলে, যে 10টা ব্লাড সুগার না করে 200 পেশেন্ট পাওয়া যায় কিনা, মাসে 20টা বাইপাস সার্জারি না করে 100 সার্জারি করা যায় কিনা। তো এগুলো করে তারপর ধরুন ডাক্তারদের সঙ্গে আমরা রেভিনিউ শেয়ার করি, কারণ ফিক্সড বেতনে দিলে হাসপাতাল লসে পড়ে যায়। তখন ডাক্তারও হাসপাতাল নিয়ে চিন্তা করে যে ঠিক আছে আমরা সবাই একসঙ্গে বাঁচি, যখন আমরা অনেক প্রফিট করবো তখন সবাই আমরা টাকা নিব। তো প্রথম দিকে ছাড় দেওয়াতে, কারণ যে কোনো হাসপাতালের প্রথম 5 বছর কিন্তু খুব ব্লিডিং হয়। আমি একদম নাম ধরে বলতে পারি, আপনার ইউনিকো, ইম্পেরিয়াল, চিটংয়ের ধরেন এভার কেয়ার, ইম্পালস, একটা হসপিটাল মাসে 3 থেকে 5 কোটি টাকা লস করে। মানে প্রথম 5 বছর 200 থেকে 250 কোটি টাকার লস হয়ে যায়। তো ল্যাবেড আমরা যেটা করি, যেমন আমাদের ক্যান্সার হসপিটালও তাই, আমাদের ডাক্তারদেরকে আমরা সঙ্গে নিয়ে আমরা একটা রেভিনিউ শেয়ারিং করে আমরা আস্তে আস্তে ফিজিবিলিটির দিকে হয়তো 3 বছরের মধ্যে ব্রেক ইভেন আমরা ইনশাল্লাহ চলে যাব। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চারে এটাতে সরকারি একটা ভূমিকা আছে। ধরেন এই যে চায়না বাংলাদেশে হাসপাতাল করবে, তো ওনারা কী করলো, ওনারা রংপুরের একটা সাব ডিস্ট্রিক্টে ওইখানে 3,000 বেডের 5,000 কোটি টাকা একটা হসপিটাল করবে। এটা ফেল করবে, আজকে আপনি লিখে রাখেন, এই আমাদের সুপার স্পেশালিটি হসপিটালের মতো। চায়না 5,000 কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এটা যদি ওনারা 20 জন প্রাইভেট এন্টারপ্রেনারকে নিয়ে 25টা হসপিটাল 25টা ডিস্ট্রিক্টে করে দিত, এটা কিন্তু মোর ইফেক্টিভ হতো। দেখেন কুয়েত মৈত্রী হসপিটাল একটা উত্তরাতে করেছে, এটার বয়স 20 বছর। এটাও কিন্তু সরকার ওনারা কোনো প্রাইভেটকে দিল না, ওনারা কী করলো, কিছু পলিটিক্যাল লোককে দিয়ে এটাকে একটা এত সুন্দর এত ভালো একটা হসপিটাল, এটাকে টোটাল একটা মানে অকার্যকর হসপিটাল করে ফেললো। তো এখানে আসলে পলিটিক্যাল মোটিভ থেকে যে প্রো পিপল চিন্তা করার, এখন তো আমাদের নতুন গভর্নমেন্টের কাছে আমরা আশা করি যে ওনারা প্রো পিপল কাজ করবে, এবং যারা আসলে আমরা স্বাস্থ্য খাতে আছি আমাদের সঙ্গে ওনারা কথা বলুক। হ্যাঁ, যেমন ধরেন আপনি ওষুধের ব্যাপারে আপনি জানেন যে র মেটেরিয়ালসের একটা গজারিয়াতে একটা বড় সেট আপ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু কার্যকর হয় নাই। এপিআই পার্কটা আমাদের প্রতি বছর 3,000 কোটি টাকার এপিআই আসে, তো ওইখানেও কিন্তু প্রপার প্ল্যানিংটা হয় নাই। কেন হয় নাই? ধরেন 10টা কোম্পানি যদি একই এপিআই বানায়, এটা কিন্তু ওরা বিক্রি করতে পারবে না। আবার এপিআই ফ্যাক্টরিতে
একটা ফার্মাসিউটিক্যাল 100 কোটি টাকায় করা যায়, কিন্তু একটা এপিআই ফ্যাক্টরি কিন্তু 500 থেকে 800 কোটি টাকা লাগে। তো এগুলো নিয়ে সত্যিকারের উদ্যোক্তাদের সঙ্গে বসে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে, বাইরে যেমন মালয়েশিয়া কী করে আপনি তো জানেন, যে এই যে এবার ট্রাম্প 10 জন সিও নিয়ে চলে গেলেন উনি চায়নাতে। তা আমাদের দেশেও কিন্তু অনেক বড় বড় বিদেশি সিওরা আসতে চায়, এবং ওনারা যখন সরকারি উদ্যোগের মাধ্যমে আসবে তখনই কিন্তু ওনারা বিনিয়োগগুলা করবে। তো ওই যে একই কথা আছে যে সরকার একটা নন পলিটিক্যাল ভিউতে প্রো পিপল চিন্তা করে যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করতেছে তাদেরকে সঙ্গে নিয়ে যদি আগায়, তাহলে আমাদের স্বাস্থ্য খাতটায় মানুষ জন উপযোগী বা জনবান্ধব হবে। আগামী ধরেন এটা 2025-26, আমরা তো দেখছি 2000-এ ধরেন আমার মায়ের একটা এনজিওগ্রাম লাগবে, আমরা ইন্ডিয়াতে স্কটে গেলাম, 5 লক্ষ টাকা গেল, আমরা থাকা টাকা বিলেটিলাম, আমরা 5 দিন ছিলাম। আজকে আমাদের এখানে ডেইলি 30টা এনজিওগ্রাম হয়। ধরেন এই যে কায়সার আহমেদের মেয়েটা মারা গেল, হ্যাঁ, ওর একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট করার দরকার ছিল, ওর একটা লিভার আইসিইউ ছিল, কিন্তু 2035-এ কিন্তু দেখবেন যে আমাদের এখানে লিভার ট্রান্সপ্ল্যান্টও হচ্ছে, লিভার আইসিইউ আছে। তো দুইটা জিনিস, একটা হলো গরিব নিচু মধ্যবিত্ত, তাদের জন্য সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসতে হবে। উচ্চ মধ্যবিত্ত রিচ, ওদের কিন্তু আমাদের দেশে যা যা সার্ভিস আগামী 10 বছরে হবে, ওদের আর বিদেশ যাওয়ার দরকার নাই। আর কিছু লোক কিন্তু বিদেশে যাবেই, কারণ আপনার ইন্ডিয়ান লোক কিন্তু সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুর লোক কিন্তু আমেরিকাতে যায়। সো আগামী 10 বছর পরে আমি যেটা বলবো, যে সরকার যদি এখনই, বিএনপি সরকার ওনারা যদি এখনই চিন্তা করে যে আমরা প্রো পিপল কাজ করব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে কাজ করব, আয়ুষ্মান ভারতের মতো কাজ করব, তাইলে 5 থেকে 7 কোটি গরিব এবং নিচু মধ্যবিত্ত লোকের হেলথ কেয়ারটা নিতে পারে। আর উচ্চ মধ্যবিত্ত অল্প যারা রিচ পিপল, তাদের আরও ধরেন 2.5 থেকে 3 কোটি লোক, এদের সার্ভিস আমরাই দিতে পারবো। আর উপরের 5 থেকে 7 লাখ লোক বাইরে যাবে, ওদের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা কিন্তু অপটিমিস্টিক, হেলথ কেয়ারে কিন্তু অনেক কিছু হচ্ছে। ধরুন এই যে ক্যান্সার হসপিটাল আমরা করেছি, প্রায় 400 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ইনশাল্লাহ এই মাসে আমরা 10টা ট্রান্সপ্ল্যান্ট করব, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। চিন্তা করা যায় না, মানে একটা বোন, আপনি দেখেন না এখনও পত্রিকায় কিন্তু আছে যে সাহায্য করুন, তার বোন বা রক্তের ক্যান্সার 50 লাখ টাকা লাগবে, এটা কিন্তু আমরা 8 লাখ টাকায় করব, দোয়া করবেন। হ্যাঁ, তো বছরে আমরা ধরুন 100 বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে চাই। তো এইভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট কিন্তু আমরা 6টা করেছিলাম, কিন্তু মিডিয়া প্লাস সব মিলে টিলে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা আগে অহরহ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতাম। এক নম্বর হলো মেডিকেল কলেজ, পচাগুলো বন্ধ করে দিতে হবে। ভালো কেউ করতে গেলে তাকে করতে দিতে হবে। ধরুন আমাদের মেডিকেল কলেজ নাই, কিন্তু আমাদের সারা বাংলাদেশে 800 স্পেশালিস্ট প্র্যাকটিস করে, আমাদের 8000 স্বাস্থ্যকর্মী কাজ করে, ডেইলি আমরা 10,000 আউটডোর পেশেন্টের চিকিৎসা করি, আমাদের 500 ইনডোর পেশেন্ট ভর্তি থাকে। আমরা আগে মেডিকেল কলেজ করি নাই কেন? যে আমরা যে মানের করার কথা, আমরা ওই মানের করতে পারবো বলে মনে হয় না। এখন কিন্তু আমরা ভাবতেছি যে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা একটা মেডিকেল কলেজ করব, আমাদের কিন্তু পারমিশন দিতে হবে। আমাদের মেডিকেল কলেজটা ধরেন ব্র্যাক নর্থ সাউথের মতো হবে। আর পুরানো ধরেন কিছু মেডিকেল কলেজ আছে, ভুইয়া মেডিকেল কলেজ বা এরকম আর কিছু মেডিকেল কলেজ আছে যেগুলোতে ডাক্তার নাই, রুগী নাই, এগুলো বন্ধ করে দিতে হবে। আর সেকেন্ড হলো, এটা কিন্তু আমি মেডিকেল কলেজ জন্য পরিষ্কার, মেডিকেল কলেজ লাগবেই, কিন্তু স্ট্যান্ডার্ডটা রাখতে হবে। ভালো যারা করবে না তাদের বন্ধ করে দিতে হবে। আর সেকেন্ড, গভর্নমেন্টের যে মান, গভর্নমেন্টের মানে আমি যেটা মনে করি যে গভর্নমেন্ট হসপিটালেও প্রাইভেট এন্টারপ্রেনার ঢুকানো উচিত, নট অ্যাজ এ পার্টনার, ম্যানেজমেন্ট বোর্ডে থাকুক। কারণ আমাদের জেনারেশন তো আমরা 25 বছর আগে ব্যবসায় আসছি, আমরা কিন্তু এখন মানুষের জন্য, আমাদের মধ্যে এরকম প্রায় 1000 লোক আছে যারা মানুষের জন্য কিছু করতে চায়। আমাদের যদি একটা সরকারি হাসপাতালের সঙ্গে একটা ম্যানেজমেন্ট বোর্ডে দেয়, আমরা কিন্তু তাদের প্রবলেমগুলো বুঝবো এবং এগুলোকে কিভাবে উতরিয়ে মানুষের উপকার করে একটা জনবান্ধব সার্ভিসে পরিণত করা যায়, এগুলো কিন্তু আমরা করতে পারবো। শুধুমাত্র ধরেন সেক্রেটারি বা মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু এটা পারবে না।
আর যারা এখন কাজ করে তাদেরও কিছু স্বাধীনতা দিতে হবে। আরেকটা হলো যে এই হেলথ কেয়ারে পলিটিক্স সরাইতে হবে। ধরেন আপনার পোস্টিং হবে পার্টি অনুযায়ী, পাস করবে পোস্ট গ্রাজুয়েশন পার্টি অনুযায়ী, এটা করা উচিত। এটা কিন্তু তারেক সাহেব নিজেও বলেছেন যে আমরা এই স্বাস্থ্যখাত থেকে পলিটিক্সটা উঠাই দেব। এগুলো তো করতে হবে, কারণ এখানে তো মানুষের জীবন মন। আচ্ছা, আমরা 20 বছর আগে যখন আমরা হাসপাতাল শুরু করি তখন কিন্তু কোনো নার্স ছিল না। হ্যাঁ, এখন আমাদের নিজেদেরই কিন্তু 2টা নার্সিং কলেজ আছে, ইউনাইটেডের আছে, অ্যাপোলোর আছে, সবার আছে। এবং বাংলাদেশে এখন ধরেন বছরে প্রায় 3 থেকে 4 হাজার ভালো নার্স তৈরি হয়, তবে এটা 10,000 হতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের যে কালচার, ধরেন আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা নার্স বানাই না। কোথাও গেলে একটা নার্সকে মানুষ রেসপেক্ট করে না। তো সোশ্যাল একটা আপগ্রেডেশন তো লাগবে। ইন্ডিয়াতে কিন্তু উল্টা। আমি কেরালাতে নিজে দেখেছি যে এক ফ্যামিলিতে এই 3টা বোন নার্স হওয়াতে মানুষ যখন ওই বাড়ির সামনে দিয়ে যায় সালাম দেয় ওই বাড়িতে, মানে নমস্কার করে। তো এটা তো আর আমরা একদিন ইসলাম ধর্মে এটা পারবো না, বাট আমাদের নার্সদের এখন বেতন বাড়তেছে, ওদের এখন পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ আসতেছে, ওরা বাইরে যাচ্ছে, নার্সের প্রবলেমটা আস্তে আস্তে আরও কমবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রথম তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ধরুন এখন কী হয়, এখন কিছু মিটিং হয়, আমাকেও মিটিংয়ে ডাকার পর হাতে 5,000 টাকা ধরায় দেয়, কিছু ব্যুরোক্রেটটা বৈশা কথা বলে। ইদানিং কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, আপনি দেখবেন যে ওরা সেমিনার করে, ওরা সোনারগাঁতে সিম্পোজিয়াম করে। ওদের দিয়ে সর্বজনীন স্বাস্থ্য হবে না। যারা প্র্যাকটিক্যালি কাজ করে, প্র্যাকটিসিং ডাক্তার, ক্লিনিশিয়ান, পাবলিক হেলথ স্পেশালিস্ট, হসপিটাল ম্যানেজমেন্টের লোক, আমাদের মতো যারা প্রাইভেট এন্টারপ্রেনার, আমাদেরকে নিয়ে আগাতে হবে। নাহলে কিন্তু এই সর্বজনীন যেটা এখন ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এটা ওই এনজিওদের পকেটেই থাকবে। সব থেকে প্রেরণা তো যে প্রথম হলো যে আমাদের বিদেশে গেলে ধরেন একজন ইন্ডিয়ান ডাক্তার দেখলে আমার কাছে ভিখারির মতো মনে হয়, যে উনি কত কাজ করে আর আমরা ওনার সার্ভিসটা নিব। এটা তো আমাদের কাছে কখনো আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। হ্যাঁ, আমার কাছে মনে হতো যেখানে যে আমি বসবো আমার সঙ্গের লোকটা আমার মতোই হবে। এটা একটা ধরেন কম্পিটিশান বলেন, এটা একটা অ্যাম্বিশন বলেন, এটা একটা সেলফ রেসপেক্ট বলেন। যে যেমন কালকে আমার সঙ্গে একজন ভিসির কথা হচ্ছিল, উনি বলতেছিল যে এডুকেশন আমার ভালো না, আমাদের দেশেরটা, আমার ছেলে তো আমেরিকা পড়ে। আমি বললাম না, আমার 3টা ছেলে মেয়ে 2টা ব্র্যাকে পড়ছে, আর একটা এখানে ও সেন্ট জোসেফে পড়ছে। আমার 3টা ছেলে মেয়ে আমার সঙ্গে থাকে এবং ওরা পৃথিবীর যে কোনো ছাত্রের থেকে ভালো। তো প্রথম হলো আমাকে হোল্ড করতে হবে। আমি বাংলাদেশকে কিন্তু ভীষণ হোল্ড করি এবং আমি মনে করি যে আমরা যদি ন্যাশনালিজম নিয়ে, প্লাস এই অনেস্টি নিয়ে, সেলফ রেসপেক্ট নিয়ে, অন্যকে সাপোর্ট করার মনোভাব নিয়ে আগাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেখানে আমরা নিয়ে আসি আরও ভালো জায়গায় যাব। এবং আরেকটা সেকেন্ড জিনিস আমি মনে করি কি, কোনো জিনিস করা যাবে না এটা ঠিক না। যে ক্যান্সার হসপিটালে কিন্তু সব চিকিৎসা হয়, আগে 20% হতো, 80% বাইরে যেত, এখন আমরা 90% পর্যন্ত করে ফেলছি, বাকি 7% করে ফেলবো। কার্ডিওলজি আমি আমার এনজিওপ্লাস্টি দেখেন আমার হসপিটালে করেছি, আমি কি সিঙ্গাপুর যেতে পারতাম না, যাই নাই, আজকে 4 বছর হয়েছে, অত্যন্ত ভালো আছি। তো এই যে মানে পারবো, এটা ন্যাশনালিজম, অনেস্টি, ডেডিকেশান, এগুলো আমাদের এতটুকু আনার জন্য কাজ করেছে বলে মনে করি। এখন ওরা তো ছোটোবেলা থেকে দেখছে আমার যুদ্ধ, আমাদের কিন্তু সাকসেস ওরা দেখেছে। মানুষ কোথাও গেলে আমাদের সম্মান করে, হ্যাঁ, কোথাও গেলে বসতে বলে, চেয়ার ছেড়ে দেয়, সালাম দেয়, ওরা তো এগুলো ফিল করে। এখন বিদেশে গেলে একটা সাধারণ নাগরিক হওয়ার থেকে এখানে ওরা 500,000 লোককে চালায়, ওদের সঙ্গে বসে। হ্যাঁ, কারণ এন্টারপ্রেনারশিপ কিন্তু রক্তের মধ্যে থাকে, আর এটা কিন্তু একটা ভালো লাগার জিনিস। তো ওদের এটা ভালো লেগে গেছে। হ্যাঁ, আর আমরা তো দেশটাকে ওন করি। আপনি যাদের কথা বললেন ওরা কিন্তু দেশটাকে ওন করে না, ওরা বিদেশের সমস্ত টাকাগুলো পাঠিয়ে দেয়। দেশের মানুষকে সবসময় ওরা লুক ডাউন করে, দেশ মানেই খারাপ বলে ওরা। ওরা দেখেন না যে মানে পানি কিভাবে যাবে এটা দেখার জন্য ওনারা সিঙ্গাপুর যায়। আপনি দেখেন না প্রায় হয় যে লিফট কেনার জন্য ওনারা সুইজারল্যান্ড যায়। ওনারা তো দেশটাকে ওন করে না, আমরা দেশটাকে ওন করি। তো
তো ওরই ধারাবাহিকতা আমাদের ছেলেমেয়েরাও দেশে আছে বা ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, ধরুন আমরা তো মানুষের কষ্টে দেখছি। ধরেন আমি যখন ইন্টার্নি করি ঢাকা মেডিকেল কলেজে, মানুষের কষ্ট দেখতাম, একটা ইনভেস্টিগেশন হয় না, একটা কঠিন চিকিৎসায় বেডের মধ্যে মারা যাচ্ছে। তখন আমার মনে হয়েছে যে আমি ডাক্তারি না করে বরঞ্চ ডাক্তারি পেশাটাকে যদি আমি একটা সমন্বিতভাবে করতে পারি, তাইলে একটা রুগীর থেকে হাজার হাজার রুগীর সার্ভিসটা আমি দিতে পারবো। ওই মানুষের কষ্টগুলাই কিন্তু আমার অনুপ্রেরণা হিসাবে এখন আমার এন্টারপ্রেনারশিপের মধ্যে ঢুকে গেছে। না, প্রথম কথা হলো এটা খুব রিস্কি। দেখেন, হ্যাঁ, ভীষণ রিস্কি। কারণ একটা হসপিটালের গ্যাস্টেশন পিরিয়ড মানে প্রফিটেবিলিটি আসতে 4-5 বছর লাগে। ইনভেস্টমেন্ট ভেরি হাই, সোশ্যাল রিকগনিশন কম। দেখেন একটা ডাক্তারি ছেলেটা হয়তো বিসিএস করে, একটা ভালো ছেলে, তাকে পিঠে একদম সারা জীবনের জন্য সে কিন্তু পঙ্গু হয়ে গেল। তারপর আপনি তো দেখছেন যে ইউনাইটেডের মালিকের কিন্তু মানে আমার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ইউনাইটেডের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমি নিজে আকিস সাহেবের সঙ্গে কথা বলছিলাম, আকিস সাহেব উনি বলল যে দেখেন আমি বিড়ি বিক্রি করছি সারা জীবন, কেউ কমপ্লেন করলো না, হাসপাতাল হওয়ার পর আমার বিরুদ্ধে মামলা হওয়া শুরু হয়ে গেল। তো এখন কিন্তু মানুষ এগুলো বুঝে যে এটা যতই আমরা মানুষকে ভালোবেসে যত ভালো কাজই করি, রিস্ক অনেক বেশি। এর বদলে আমি ট্রেডিং করি, আমি গ্রেন ইম্পোর্ট করি, আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করি, আমি ফুডের ব্যবসা করি, একটা মিনিমাম মার্জিন থাকবে। আর সোশ্যাল যে ইনসালটেশন, যে রিস্ক, যে সোশ্যাল নিউসেন্স, এটাতে আমি মানে আমাকে আর ধরবে না, এটা কিন্তু আসবে না। আর এটাও আমি আপনাকে বলে দিলাম, আমাদের দেশে কিন্তু নতুন উদ্যোক্তারা আর আসবে না। আপনি নতুন যে হসপিটালগুলো, সবগুলো হসপিটাল কিন্তু খুব স্ট্রাগলিং ফর এই, এটা কিন্তু সেকেন্ড হাসপাতাল করে নাই না, সেকেন্ড হসপিটাল। তারপর ধরুন যে নতুন যারা আসে, ইউনিকো, ইম্পালস, চিটংয়ের ইম্পেরিয়াল, বিআরবিও কিন্তু একটা হসপিটালের পর কিন্তু ওরা আর আসে নাই। তো এটাও কিন্তু খুব মানে দুঃখজনক। এখন ধরেন পচা একটা হসপিটাল যদি শরীয়তপুরে হয়, এখানে হয় 100টা, এগুলো কিন্তু আমাদের দুর্নামই আনবে। বরং আপনি যাদের কথা বললেন, এমন যদি বাংলাদেশে যেমন ইন্ডিয়ায় অ্যাপোলো 50টা হয়ে গেছে, ম্যাক্স 30টা হয়ে গেছে, মণিপাল 80টা হয়ে গেছে, ওদের 14,000 বেড, 18,000 বেড, 22,000 বেড, কিন্তু আমাদের 500 বেডকেই এখন আমি 1,000 করতে ভয় পাচ্ছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসুন এবং যারা স্বাস্থ্য খাতে কাজ করছে তাদেরকে নিয়ে আপনি নতুন একটা ম্যানেজমেন্ট তৈরি করুন আপনার ফর ইউনিভার্সাল হেলথ কাভারেজ। শুধুমাত্র সরকারি লোক দিয়ে এগুলো সম্ভব না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা করে ফেলতাম। তারপর ধরুন অনেকগুলো, আপনি ওই দিন দেখলাম যে 350 বড় বড় হেলথ কেয়ারের হসপিটাল এবং আদার অর্গানাইজেশনগুলো সব খালি পড়ে আছে। এই 350 বেডেও যদি প্রাইভেট পার্টনারশিপে অল্প কিছু ইনভেস্টমেন্ট করা যায়, রাতারাতি আপনার 30,000 বেড তৈরি করা যাবে। আরেকটা ব্যাপার হলো কি, অপচয়। হ্যাঁ, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সরকার যে মেশিনপত্রগুলো সার্ভিস করে, মানে মেনটেনেন্স করে, যেমন এমআরআই, সিটি, ওনাদের মেশিনের 10% খরচ হয় বছরে, আমাদের খরচ হয় মাত্র 1%। একটা খাতেই সরকারের প্রায় 700 থেকে 800 কোটি টাকা বছরে খরচ বেশি হয়। এবং অনেকগুলো ছোটো ছোটো টিপস আছে যেটা দিয়ে এখন আমরা যা সার্ভিস দিচ্ছি তার 2 থেকে 3 গুণ সার্ভিস দেওয়া সম্ভব। তবে ইন্স্যুরেন্স করব না। ইন্স্যুরেন্সে জনগণের মানে কষ্ট, দুর্নীতি, এক্সপ্লয়টেশন অফ মানি, তারপর ওই যে সিন্ডিকেশন আরও বেড়ে যাবে। হ্যাঁ, এটা আমরাই বলতাম, কিন্তু আমরা পরে প্র্যাকটিক্যালি নেমে দেখলাম যে আমেরিকাতে বলেন, তারপর আপনার ইউকেতে বলেন, সব জায়গায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন উল্টো ওরা একটা শোষণের অস্ত্র হয়ে গেছে। তো ওর ধারাবাহিকতা 20 বছর আগে যে ইন্স্যুরেন্স ছিল, এখনকার ইন্স্যুরেন্স এক না। প্রথম কথা হলো সঞ্চয় আপনার করতেই হবে। 1% করে আপনার একটা স্বাস্থ্য বাজেট করা ছাড়া কোনো উপায় নাই।
ধরুন আপনি একটা রাস্তায় গেলেন, পড়ে গেলেন, আপনি তো ঢাকা মেডিকেল কলেজে যাবেন না, আপনি একটা প্রাইভেট হসপিটালে গেলে আপনার পকেটে কিন্তু লাখ 5 টাকা থাকতে হবে। হ্যাঁ, হার্টের একটা স্ট্যান্ড করলে কিন্তু মানুষ রাতারাতি বেঁচে যায়। একটা রোগের কথা বলি, গুলেনবারি সিনড্রোম, অনেকে দেখবেন কি সকালে উঠে হাঁটতে পারে না। হ্যাঁ, 6টা ইঞ্জেকশন লাগে, 6.5 লাখ টাকা দাম, ম্যাজিকের মতো। আপনি যদি দেন 2 দিনে বাড়ি চলে যাবে, আর যদি না দেন আপনার চোখের সামনে নিচে পায়ের উপর থেকে উপরে উঠতে উঠতে এই শ্বাসনালীতে এসে 72 ঘন্টা পর সে মারা যাবে। 6.5 লাখ টাকার মামলা। তো এই টাকা তো আপনাকে কেউ দিবে না, এটা তো ইন্স্যুরেন্সও দিবে না, গভর্নমেন্টও দিবে না, আপনার আত্মীয় স্বজনও দিবে না। আপনার একটা পকেটে একটা আপনার বাজেট করতেই হবে। আচ্ছা, গরিব মানুষের ধন, গরিব মানুষ কিন্তু এখন কিন্তু তারেক রহমান সাহেব একটা কথা বললো কয়েকদিন আগে, যে উনি এই কথাটা ওনার সঙ্গে আমরা আলাপ করেছিলাম, যে 5 লাখ টাকার উনি একটা, ইন্ডিয়াতে কিন্তু এটা আছে, ওই আয়ুষ্মান ভারতে, উনি মানুষের জন্য, খুব বিপদে পড়া মানুষের জন্য 5 লাখ টাকা ফান্ড করবে। তো আয়ুষ্মান ভারতে কিন্তু এই জিনিসটা আছে, যে সরকারের 10% বাজেট, 15% বাজেট দিয়ে গরিব 3 কোটি মানুষকে সাজাই নিতে কিন্তু পারে। এবং এসব জায়গায় কিন্তু আমাদেরকে নিলে আমরা কিন্তু ওনাকে পুরো ফর্মুলা দিয়ে দিব, যে যেই লোকটা গুলেনবাড়িতে 6.5 লাখ টাকা খরচ করতে পারবে না, তার জন্য আমরা কি করব। কারণ গুলেনবাড়িতে প্রত্যেকটা লোকের হবে না, লাখে 3টা লোকের হবে। হ্যাঁ, 3 কোটি লোকের বছরে হয়তো 600 লোকের হবে। 600 লোকের জন্য আপনার 360 কোটি টাকা লাগবে, কিন্তু আপনি 600 জীবন বাঁচিয়ে দিলেন। এবং তখন কিন্তু আপনার বিদেশি সাহায্য বলেন, এনজিও বলেন, ফিলান্থ্রপিকও আমাদের লোকের অনেক টাকা দিতে চায়। এই গরিব লোক 3 কোটি লোকের জন্য সরকার যদি সত্যিকারের মানে ইচ্ছুক মনোভাব নিয়ে আসে, করা সম্ভব। আদর্শ স্বাস্থ্যসেবা বলতে একটা মানুষ যখন তার শরীরটা খারাপ হবে, সে যেখানে যাবে একটা বন্ধু পরিবেশ পাবে, ওর কথাটা বলতে পারবে এবং ওর চিকিৎসাটা নিয়ে বাসায় আসবে। এই জিনিসটাকেই এখন কত সিম্পলভাবে আমরা করতে পারি না। আমাদের নতুন গভর্নমেন্ট, ওনার খুব ইচ্ছা, আমাদের প্রধানমন্ত্রীর খুব ইচ্ছা উনি স্বাস্থ্য খাতটাকে একটা ভালো জায়গায় নেবেন, এবং ওনার কিন্তু ইচ্ছাও আছে। ওনার এই ইচ্ছাটাকে আমরা সবাই মিলে যদি এগিয়ে নিতে পারি, তাহলে মানুষের স্বাস্থ্যের যে ব্যাপারে যে দুর্ভোগ, এটা কমবে বলে আমি আশা করি। গভর্নমেন্টের ধরেন প্র্যাকটিক্যালি যারা কাজ করে তাদেরকে ডাকতে হবে। তখন আমাদের হেলথ মিনিস্টার তো ভালো, কিন্তু উনি তো স্বাস্থ্যের জিনিসগুলো জানে না, তো উনি ডাকতে হবে। তা আমাদের ধরেন সেক্রেটারি সাহেব ভালো, কিন্তু উনি তো আগে অন্য একটা মিনিস্ট্রিতে ছিলেন। এখন আমাদের দেশে স্বাস্থ্যের যে এই ধারাবাহিকতা, এটা কিন্তু 30 বছর হয়ে গেল, আমরা কিন্তু 30 বছর ধরে আছি। আমাদের কোনো ফি দেওয়ার দরকার নাই, আমাদের কোনো পার্টনারশিপ দরকার নাই, আমাদের কোনো টাকার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই। এখন কিন্তু আমরা মানুষের জন্য কিছু কাজ করতে চাই, আমাদেরকে ডাকুক। আমাদের মতো কিন্তু 100 লোক আছে বাংলাদেশে যারা হেলথ সম্বন্ধে জানেন, এবং ওরা কিন্তু, আমরা ফাইন্যান্সিয়ালিও এখন সলভেন্ট। হ্যাঁ, এগুলোর জন্য আমাদের কোনো ফির দরকার নাই, ওনাদের ডাকতে হবে। এটা কিন্তু গত 1.5 বছর আমাদের যে মধ্যবর্তী সরকার ছিল, ওনারা কিন্তু আমাদের ডাকতেন, এবং অনেকগুলো ভালো ভালো কাজও আমরা করতে পেরেছি। তখন হামের ঘটনাটা, এটা কিন্তু 2023 থেকেই কিন্তু ভ্যাকসিনটা নেওয়া হয় নাই। আবার কিছু হামের বাচ্চা পাওয়া গেছে যাদের ভ্যাকসিন নেওয়ার বয়স হয় নাই। এখন হামের টিকা নেওয়া হয় নাই দেখেই এটা হচ্ছে করে, কিন্তু এটা একদিকে নেওয়া উচিত না। বরঞ্চ 10 থেকে 20 জনের একটা, যেমন কোভিড হলো আমরা দেখেছি না, যে আমাদেরকেও ডাকছিল ওনারা, জুমে টুমে বসে টসে। এটা বাংলাদেশ কিন্তু এটাকে মানে মোকাবেলা করে ফেলেছে, কিন্তু আমরা পারতেছি না মোকাবেলা করতে। ধরেন বিদেশি লোক আছে আমাদের দেশে, যারা গাভি টাভির লোক, যারা এই ইমিউনাইজেশন প্রোগ্রামটা জানে। আমাদের দেশে খুব ভালো ভালো পেডিট্রিশিয়ান আছে, আমাদের দেশে খুব ভালো ভালো পাবলিক হেলথের লোক আছে, আমাদের দেশে খুব ভালো ভালো আমাদের মতো ম্যানেজার আছে। এদেরকে ডেকে একটা আলাপ করে একটা 24 আওয়ার্স একটা ইমার্জেন্সি টিম করে, এটা কিন্তু জুলাই পর্যন্ত থাকবে। জুলাই পর্যন্ত ধরুন আরও 1000 বাচ্চা মরে যাবে, কিন্তু এগুলো যদি করে বাচ্চা মরাটা ঠেকানো যাবে।